অরুণের কথা শুনে জেডি ডান দিকে ফিরে অরুণের দিকে তাকায়। জেলি শব্দটা মারাত্মক অদ্ভুত লাগলো তার কাছে। তাই বলে তার নামটাকে একেবারে জেলি বানিয়ে দিবে? চোখ মুখ কুঁচকে আওড়ায়। জেলি? অরুণ হাসলো। জেডির পাশ থেকে আকাশ আর জেডির সামনে এসে দাঁড়ালো। জেডি চোখ ছোট ছোট করে বলে, বাচ্চাটা তোর সাথে থাকে তাই না? অরুণ হেসে বলল, অবশ্যই, আমি ওর বাবা। কথাটা বলে পাশে উকি দিলে দেখল আকাশ তার দিকে তাকিয়েছে। দেখে মনে হচ্ছে চোখ দুটোই রাগের আভা। অরুণের চোখ ছোট ছোট হয়ে আসে। মাথা চুলকালো ছেলেটা। কিছু তো মানে না আকাশ। সেই রেশ ধরেই পুরো 2 বছর বাংলাদেশে পা রাখলো না, কিন্তু রাগের সময় 16 আনা রাগে। আজব পাবলিক। অরুণ দৃষ্টি ফিরিয়ে জেডির দিকে চেয়ে বলে, মানে আমি সৃজনের 2 নাম্বার মামা, বুঝলি? বাচ্চাটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। কি ভালো বাচ্চা আমার, মানে ভাগ্নেটা। কথাটা বলে আকাশের দিকে তাকালে মনে হলো আকাশ স্বাভাবিকই আছে। অরুণ স্বস্তি পেল। জেডি অরুণের দিকে এগিয়ে এসে কটমট চোখে চেয়ে বলে, তুই ইচ্ছে করে ওকে আমার নাম জেলি শিখিয়েছিস তাই না? অরুণ বাঁ হাত এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, বুঝলাম, তুই তো জ্যোতিষী, হাতটা দেখে বলে দে তো আমার। জেডি বাঁকা হেসে বলে, হাত দেখতে হয় না আমার। নেক্সট উইকে তুই অনামিকাকে বিয়ে করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবি, লাইক পাগলা কুত্তা। জেডির মুখে হঠাৎ অনামিকা নামটা শুনে অরুণের মুখ থমথমে হয়ে যায়। অবাক হলো না, কারণ তাদের ফ্রেন্ড অনামিকার সাথে তার যোগাযোগ না থাকলেও আকাশ আর জেডির সাথে যে যোগাযোগ আছে এটা অরুণ জানে। কিন্তু অবাক হয় জেডির বলা কথাটা শুনে। সে কেন অনামিকার পেছনে ঘুরতে যাবে? গত 2 বছরের বেশি যাকে চোখেই দেখল না, তার পেছনে নতুন করে ঘুরবে কেন? অরুণ উত্তর করে, আমার রুচি আগের চেয়ে ভালো, বিবাহিত নারীদের দিকে তাকাই না। জেরি শব্দ করে হাসে। অরুণ বিরক্ত হয়, নিজেকে সামলে নেয় দ্রুত। হেসে বলে, শোন, সৃজনের জেলি খুব পছন্দের খাবার, বুঝলি? মাঝে মাঝে ওকে তোর কাছে পাঠিয়ে দিলে তুই জামা কাপড় খুলে নিজেকে সার্ভ করিস ওর সামনে। বেস্ট অফ লাক। জেডি অদ্ভুতভাবে আওড়ায়, হোয়াট? অরুণ হাসল। জেডির দিকে মুখ এগিয়ে আনতে আনতে বলে, আই, ভাগ্নের আগে আমি টেস্ট করে দেখি তো জেলির গোডাউনটার স্বাদ কেমন। জেডি হেসে নিজেও অরুণের দিকে এগোয়। অরুণ এটা দেখে দ্রুত 2 পা পেছায়। কোমরে 2 হাত রেখে বলে, সি, আগে তোর শুধু আকাশের দিকে নজর ছিল, এখন আমার দিকেও? ছি 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 ছি। মানুষের উন্নতি হয় আর তোর দেখি অবনতি, ছি। জেডি রেগে তাকায় অরুণের দিকে। আকাশ ফোনে কোনো ইম্পর্টেন্ট কাজ করছিল। অরুণের এত জোরে কথা বলায় অসহ্য রকমের বিরক্তি নিয়ে মাথা উঁচু করে তাকায়। কিছু বলার আগেই অরুণ এগিয়ে এসে আকাশের মুখ থেকে মাস্কটা খুলে নেওয়ার জন্য ডান হাত বাড়ালে বিরক্ত হয় আকাশ। বিরক্ত হয়ে অরুণের হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। রেগে বলে, কি প্রবলেম? অরুণ চোখ ছোট ছোট করে বলে, নতুন বইয়ের মতো মুখ ঢেকে আছিস কেন? অনেকদিন দেখি না, কিন্তু বন্ধুকে মুখটা দেখিয়ে ধন্য হই। আকাশ আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, তোকে মুখ দেখানোর জন্য দেশে ফিরিনি আমি। অরুণ অবাক হয়ে বলে, তো কাকে মুখ দেখানোর জন্য ফিরলি? বউকে তো মা। এতটুকু বলেই থেমে যায় অরুণ। আকাশ রেগে তাকিয়েছে বেচারার দিকে। অরুণ ঢোক গিলল, এই শালা স্মৃতি হারিয়ে বউ মানে না। তাদের সত্যিটা শোনালে শুধু রেগেই যায়। তাই আর এই বাক্য শেষ করলো না। অতঃপর সে মেকি হেসে বলে, না মানে ভেরি সরি, আমি বলতে চাইছিলাম তুই তো চরম সিঙ্গেল, তোর বউ থাকতেই পারে না, আর বাচ্চা তো বিলাসিতা। কথাগুলো বলে অরুণ মনে মনে বিড়বিড় করে, তোর কপালে বহুত দুঃখ আছে রে আকাশ।
এখনো আকাশকে নিজের দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে অরুণ অসহায় চোখে তাকায়। রাগলে এর সোনালি চোখগুলো কেমন যেন ঝিলিক দেয়। দেখ, অরুণ আকাশের উদ্দেশ্যে হতাশ কণ্ঠে বলে, ভাইরে, একটু কম করে রাগিস। আগের মতো তো লেন্স পরিস না। রেগে তাকালে মনে হয় আমার সামনে সত্যিকারের নাগিন দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। দূরে মাঠের মাঝে গোল হয়ে বসা সন্ধ্যাদের দিকে চেয়ে অরুণের ওপরে যারে গিয়েছিল তার কয়েক গুণ বেড়ে গেল। কারণটা অবশ্য সন্ধ্যার সব ফ্রেন্ড সার্কেলের মাঝে দুটো ছেলে, অর্থাৎ সাইফ আর জাবিরকে নিয়ে আকাশ আর এখানে দাঁড়ালো না। অরুণকে পাশ কাটিয়ে ভিসির অফিসের দিকে এগিয়ে যায়। ডান দিকে ঘাড় বাঁকিয়ে আরেকবার দেখলো সন্ধ্যাদের। পায়ের গতি বাড়ালো। অরুণ আকাশকে যেতে দেখে স্বস্তি পেল। জেডির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোদের মাঝে কি সব ঠিক হয়ে গেছে? জেডি থমথমে কণ্ঠে বলে, আমার সাথে এভির সব ঠিক হলে তো তোর আর তোর সো কোল্ড আন্টির সাথে এভির মাঝে ঝামেলা চলতো ডিয়ার। অরুণ হেসে জেডির কাঁধে হাত রেখে বলে, সত্যি বলতে তুই মানুষটা খারাপ না, কিন্তু আমার তোকে জাস্ট অসহ্য লাগে। জেডি অরুণের দিকে বেশ কয়েক সেকেন্ড দৃষ্টি রেখে বলে, বিশ্বাসঘাতকের লিস্টে তোর আগেও কেউ যেতে পারবে না। অরুণ জেডির কথাটা শুনে শব্দ করে হাসে। হাসতে হাসতে বলে, তোর সাথে আমিও একমত। জেডির কেমন কথায় যেন তাকায় অরুণের দিকে। দীর্ঘশ্বাস ফেলে টপিক পাল্টে হেসে বলে, এভির ক্যারেক্টার একেবারে লুজ হয়ে গিয়েছে বুঝলি অরুণ। বিয়েত্তা মেয়েদের দিকে নজর দেয়। ওকে দ্রুত বিয়ে দিতে হবে, মেয়ে খোঁজ। কথাটা বলে সে অরুণের পাশ কাটিয়ে ভিসির রুমের দিকে যায়। যেতে যেতে বলে, তোদের বলা বানোয়াট গল্পের নায়িকা এক বাচ্চার মাকে যেন আনিস না আবার। এভি ওর চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে। অরুণ অবাক হলো। নায়িকা বলতে জেডি সন্ধ্যাকে বুঝিয়েছে, এটা বুঝেছে, কিন্তু আকাশ বিয়াত্তা মেয়েদের দিকে নজর দেয় মানে? ইংল্যান্ডে কোনো বিবাহিত মেয়েকে পছন্দ করে ফেলেছে নাকি আকাশ? কিন্তু এটা তো অসম্ভব। যেই পোলা সিঙ্গেল মেয়েদের দিকে তাকাই না, সে বিবাহিত মেয়েদের দিকে তাকাবে? অরুণ মাথা চুলকালো। এই জেলিটা তাকে টেনশনে ফেলার জন্য নিশ্চয় ভুলভাল বলে গেল, কিন্তু সন্ধ্যাকে নিয়ে এভাবে বলায় অরুণের কেমন যেন রাগ হলো, সাথে আফসোসটাও হলো। ইস, আকাশটা আকাশের সব মনে থাকলে ওর সন্ধ্যা মালতীকে নিয়ে কেউ এইভাবে বলেছে শুনলে আকাশ কতই না রিয়াক্ট করত। অরুণ এসব বাদ রেখে সন্ধ্যার দিকে যেতে গিয়েও গেল না। আবার যখন ক্লাস থাকবে তখন আসবে, তাহলে সন্ধ্যা আর রাখবে না। এখন গেলে চারটে কথা শোনাবে তাকে। তাই অরুণ সন্ধ্যাদের উল্টো দিকে পথ ধরল। সন্ধ্যাকে শান্ত দেখে বুঝল ও এখনো আকাশকে দেখেনি, নয়তো সন্ধ্যা এত রিল্যাক্স থাকতো না। দেখা যাক এদের কি হয়। সে আর আসমানি নওয়ান কিছুক্ষণ আগে আকাশের বাংলাদেশে আসার খবর জানতে পেরে আসমানি নওয়ান আকাশকে কল করলে আকাশ জানিয়েছে তার কিছু কাজ আছে, আজ সন্ধ্যার পর বাড়িতে ফিরবে। ভার্সিটির মাঠে বসে সন্ধ্যারা 5 বন্ধু মিলে খিচুড়ি খেয়েছে। যদিও সন্ধ্যা লামিয়ার হাত থেকে শুধু 2বার মুখে নিয়েছিল। সকলে অনেক জোর করায় তার নাকি খেতে ইচ্ছে করছিল না। কোনো কারণে সন্ধ্যা আপসেট, এটা সবাই বুঝেছে। জিজ্ঞাসা করেনি, বলবে না, কিন্তু এই মেয়েকে মারাত্মক চাপা স্বভাবের। খাবার শেষে সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা একটা শপের উদ্দেশ্যে বের হয়, কারণ সন্ধ্যার পায়ে জুতা নেই। এখন জুতা না কিনলে ভার্সিটির পরবর্তী ক্লাসগুলো খালি পায়ে করতে হবে। তাছাড়া ক্লাসের
মাঝে গ্যাপ আছে, এর জন্য বেরিয়েছে ভার্সিটি থেকে। লামিয়া স্কুটিতে, লামিয়া আসছে, আর জাবির আর সাহিব। জাবিরের বাইকে, সাথে সৃজন। মায়ের সাথে স্কুটি করে ঘোরাফেরাই পছন্দ হলেও বাইক সৃজনের বেশি পছন্দের। সৃজনের এই অভ্যাসটা অবশ্য জাবিরই করিয়েছে। সে সুযোগ পেলেই সৃজনকে নিয়ে এদিকে ওদিকে চক্কর দিয়ে আসতো। সন্ধ্যা আর সাফা, সন্ধ্যা আর সাফা আর সন্ধ্যার স্কুটিতে। সাফা লামিয়ার স্কুটিতে কখনোই ওঠে না, উঠলে সবসময় সন্ধ্যার স্কুটিতেই ওঠে। ওর মতে লামিয়া স্কুটি চালাতে পারে না, ভয় পায় সে লামিয়ার স্কুটিতে উঠতে। মূলত লামিয়া জোরে চালায়, সাথে হঠাৎ একদিন থেকে ওদিকে চলে যায়। কিন্তু সন্ধ্যা সৃজনকে নিয়ে সবসময় সাবধানে চালায়, গতিও কম থাকে। আর সাফাও স্বস্তি পায় সন্ধ্যার স্কুটিতে। শপের সামনে এসে সন্ধ্যা স্কুটিটা সাইড করে। এরপর দুই বান্ধবী নেমে পড়ে স্কুটি থেকে। লামিয়া জাবিরদের বাইক আর স্কুটি সাইড করা দেখে বুঝলো ওরা তাদের আগেই এসে পৌঁছেছে। সন্ধ্যা সাফার হাতটা ধরে ভেতরে যেতে নিলে সাফা সন্ধ্যার হাতটা টেনে ধরে। সন্ধ্যা ভুরু কুঁচকে বলে, কিছু বলবি? সাফা জিজ্ঞাসা করে, ওভাবে ব্যাটিং করলে কিভাবে? তোকে তো চিনতেই পারছিলাম না। সন্ধ্যা মৃদু হেসে বলে, এটা এমন কিছু নয়। ছোটবেলায় আমার দুইটা ভাই আমাকে নিয়ে ক্রিকেট খেলতো, ভালোই লাগতো আমার। এরপর অনেক কারণে ঘরকুনো হয়ে গেলাম, ভুলেই গিয়েছিলাম। কিন্তু ভার্সিটিতে এসে সাইব জাবিরের সাথে খেলেছিলাম বেশ কয়েকবার, ওরা প্রশংসাও করেছিল। ছোটবেলায় ভালো লাগতো, সেখান থেকে শুধু ব্যাটিংটাই পারি, আর কিছু পারি না। সাফা ভুরু কুঁচকে বলে, তোর তো একটা ভাই, মানে সৌম্য ভাইয়া, আজ দুটো বললি কেন? সাফার কথায় সন্ধ্যার মুখ থমথমে হয়ে যায়, ভাবুক হয়। কিছুক্ষণ পর বলে, ভাইয়া তো একটাই, তবে কিছু কিছু ঘটনায় দুটো ভাইয়া ছিল। সাফা অবাক হয়ে বলে, সৌম্য ভাইয়া দুটো হয়ে যেত নাকি? সাফার বোকা কথায় সন্ধ্যা হেসে ফেলে। কথাটা বলে সাফা নিজেও বোকা বনে যায়। সন্ধ্যা নিজেকে সামলে বলে, হ্যাঁ এমন নয়, আরেকদিন বলবো। লামিয়া যে বলে আগে তুই নাকি ভীতু ছিলি, ও মেবি মিথ্যা বলে, তাই না? আজকের পর তো আমি জীবনেও এটা বিশ্বাস করব না। তোর অনেক সাহস, ওই ছেলেরা কত বাজে, তবুও তুই ওদের সাথে কিভাবে কথা বলছিলি? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কথাটা বলে সাফা সন্ধ্যার হাত দুটো ধরে বলে, এই দেখ, এখনো আমার হাত ঠান্ডা হয়ে আছে। সন্ধ্যা খেয়াল করলো, সত্যি সাফার হাত দুটো স্বাভাবিকের চেয়ে একটু ঠান্ডা। সাফার দিকে তাকায় সে, তার মাঝে মাঝে মনে হয় আগের নিজের কার্বন কপি এই সাফা। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর জায়গায় আগের আমি থাকলে আমারও জ্বর উঠতো শিওর। সাফা মাথা নেড়ে বলে, তোদের কথা আর জীবনেও বিশ্বাস করব না। আমি তোদের মাঝে পড়ে এসেছি আর বলে তোরা আমাকে বোকা বানাস, তাই না? সন্ধ্যার মুখটা মলিন হয়, তার নিজেরও তো বিশ্বাস হয় না। মাঝে মাঝে নিজেকে কেমন যেন অচেনা লাগে, মনে হয় সে অন্য কাউকে নিজের মাঝে প্রতিনিয়ত লালন করে। কিন্তু এসবের কারণ মনে পড়লে সন্ধ্যার কষ্ট হয়। এই তো এখনো হচ্ছে। বড় করে শ্বাস ফেলে একটা, ডান হাত সাফার গালে রেখে মলিন স্বরে বলে, একটা কথা মনে রাখবি, যাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তারা সবাই বাঁচে না। অনেকেই রাস্তা খুঁজে না পেয়ে সেই দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিজের প্রাণ হারায়। আর যারা বেঁচে ফেরে তারা সেই শক্ত দেওয়াল ভেঙে দেওয়ার জন্যই বাঁচে। সাফা মুখ কুঁচকে বলে, এত কঠিন কথা? এর চেয়ে পড়াশোনা সহজ। তোর কথা কিছুই বুঝলাম না। সন্ধ্যা সাফার হাতটা ধরে শপের ভেতরে যেতে যেতে বলে, বুঝতে হবে না, যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে সেদিন নিজেই বুঝে যাবি। ভেতরে আয়। সামনে অনেক জুতো সাজানো, সে যেখানে সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। জাবিরের কোলে সৃজন। সন্ধ্যা একটি টুলে বসেছিল, বেশ কয়েকটি চটি সামনে রাখা। সন্ধ্যা ডান পাটা উঁচু করে চটি পায়ে দিতে নিলে দোকানদার তার পাটা ধরে পরিয়ে দিতে নেয়।
ব্যাপারটি সন্ধ্যা খেয়াল করতেই দ্রুত পা নামিয়ে নেয়, যেন কিছু দেখে ভয় পেয়েছে। দোকানে বসা লোকটিও অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপা? পইরা দেহেন, এইটা কেমন? আপনার পায়ে ঠিক হইব? সন্ধ্যা ঢোক গেল, কিছু মনে পড়ে গেল বোধ হয়। তার আর আকাশের বিয়ের পর পর একবার আকাশের সাথে জুতো কিনতে এসেছিল এই রকমই একটা শপে। দোকানদার তার পায়ে হাত দিতে নিলে আকাশ সেই লোককে ধমকে জিজ্ঞাসা করেছিল, বউকার? লোকটি উত্তর ছিল, স্যার, আপনার। এরপর আকাশ সেই লোকটির গালে একটা থাপ্পড় দিয়ে বলেছিল, বউ আমার, পায়ে হাত দিচ্ছিস তুই? হিসাব তো মিলল না, তাই একটা ডোজ দিলাম। কথাগুলো সন্ধ্যার স্পষ্ট মনে আছে। সেই দিনগুলোর এক একটি দৃশ্য আজও কি ভীষণ স্বচ্ছ। সন্ধ্যা ডানে বায়ে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশ এখানে নেই। শুধু এখানে নয়, এই বাংলাদেশেই নেই। শুধুমাত্র তার জন্যই। তাকে সহ্য করতে পারে না বলে। তবুও সন্ধ্যার দৃষ্টি মাঝে মাঝে এলোমেলো হয়। মেয়েটার অস্থির লাগলো ভীষণ। হঠাৎ করেই সন্ধ্যা উঠে দাঁড়ালো। দোকানদারদের উদ্দেশ্যে বলে, এগুলো রেখে দিন। কথাটা বলে সন্ধ্যা জাবিরের সামনে এসে জাবিরের কোল থেকে সৃজনকে নিয়ে বাইরে যেতে যেতে বলে, বাসায় যাচ্ছি আমি, তোরা ভার্সিটিতে যা। বাসায় জুতো চটি আছে, কিনতে হবে না। সন্ধ্যার কথায় সবাই অবাক হলো। দ্রুত সন্ধ্যার পিছু পিছু আসে আর জাবির বলে, কি হলো? এই জুতো জুতো পায়ে দিচ্ছিলি? মেয়ে মানুষের এত মুড সুইং হয় রে ভাই। সৃজন দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে পেছনে জাবিরের দিকে তাকিয়ে বলে, মুড সুইং জাবিল ভাই? জাবির চোখ মুখ কুঁচকে বলে, হ্যাঁ হ্যাঁ, সবারই ভাই আমি। তোর মায়েরও ভাই, তোরও ভাই, জাতির ভাই আমি। সৃজন মুখে হাত দিয়ে হেসে বলে, জাবিল ভাই, জাতিল ভাই। জাবির আর সৃজনের কথা কেউ আপাতত পাত্তা দিল না। সন্ধ্যা তার স্কুটির কাছে এসে দাঁড়ায়। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোর, বলবি? খিচুড়িও খাইলি না, আর এখন জুতা পরতে গিয়ে বাসায় চলে যাচ্ছিস? এমন আজব বিহেভ কেন করছিস? সন্ধ্যা মৃদু স্বরে বলে, কিছু হয়নি, ঘুম পাচ্ছে আমার, বাসায় গিয়ে ঘুমাবো। তোরা ক্লাসে যা, কাল দেখা হবে। সাইফ এক জোড়া চটি কিনে মাত্রই দোকান থেকে বের হয়। সন্ধ্যাদের দেখে এগিয়ে এসে সন্ধ্যার পায়ের কাছে চটি জোড়া শব্দ করে রেখে বলে, জীবন কারোর জন্য থেমে থাকে না। এটা সন্ধ্যার কমন ডায়লগ। ওর কমন ডায়লগ এটা হওয়া অস্বাভাবিক নয়, কারণ তার জলজ্যান্ত প্রমাণ সন্ধ্যা নিজেই, তাই না? সাইফের কথা শুনে সবাই সাইফের দিকে তাকায়। সন্ধ্যা ঢোক গিলল, মাথা তুলল না সে। চটিজোড়ার দিকে চেয়ে বলে, এইসব কেন বলছিস? সাইফ সৃজনকে কোলে নিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বলে, কারণ তুই আকাশ ভাইয়াকে ছাড়া জীবন চালিয়ে নিয়ে গেলেও সামান্য জুতো কেনা থামিয়ে দিচ্ছিস। সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে ঘোর প্রতিবাদ করে বলে, মোটেও না, আমি। সাইফ মাঝখান থেকে বলে, সৃজন তোকে দেখছে। সন্ধ্যা সৃজনের দিকে তাকালে দেখলো বাচ্চা ছেলেটি মায়ের দিকে এমন ভাবে চেয়ে আছে যেন এক্ষুনি কেঁদে দিবে। সন্ধ্যা দ্রুত তার ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয়। চোখ বুজে নিজেকে সামলাতে চায়। সকলের মুখ থমথমে হয়ে যায়। এতক্ষণ সাইফ একা বুঝেছিল, এখন সকলেই বুঝেছে সন্ধ্যার ব্যাপারটি। কয়েক সেকেন্ডের মাঝে সন্ধ্যা নিজেকে সামলে নেয়। দুই হাতে চোখ ডোলে চোখটা মেলে সৃজনের দিকে চেয়ে হেসে ডাকে, আব্বা। মায়ের হাসি মুখ দেখে সৃজনের মুখের হাসি ফুটে ওঠে। দুই হাত বাড়িয়ে দেয় সন্ধ্যার কাছে আসার জন্য। সন্ধ্যা কোলে নিতে চায় সৃজনকে। তখনই জাবিরের নজরে আসে একটি ছেলে। সন্ধ্যার দিকে হুমড়ি খেয়ে পড়বে পড়বে ভাব। জাবির দ্রুত সন্ধ্যার হাতের বাহু বরাবর ধাক্কা দেয় ডান দিকে। ফলস্বরূপ সন্ধ্যা ডান দিকে দাঁড়ানো সাফার সাথে জোরে সোরে ধাক্কা খায়। সন্ধ্যা নিজেকে সামলে নিলেও সাফা উল্টে পড়ে রাস্তায়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়। দ্রুতই সাইফ আর সৃজনের দিকে তাকিয়ে সৃজনকে সাইফের কোলে ঠিকঠাক দেখে স্বস্তি পায়।
কে ধাক্কা দিল এটা দেখতে সন্ধ্যা বাঁ দিকে ফিরলে চোখে পড়ে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাত্রই একটি ছেলে হুমড়ি খেয়ে এসে পড়ছে। তখনই পেছন থেকে একটা বড় সড়ো হাতুড়ি টাইপ কিছু ছেলেটির মাথার পেছনে এসে শক্ত আঘাত করে। ফলে ছেলেটি আর 2 কদম সামনে এগিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথার পাশে শব্দ করে পড়ে যায় সেই হাতুড়ি। সাথে ছেলেটির মুখ থেকে কয়েক দলা রক্ত ছিটকে সন্ধ্যার পায়ের কাছে এসে পড়ে। হঠাৎ এহেন ঘটনায় সন্ধ্যা সহ সকলেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। সাফা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে। সন্ধ্যা আর লামিয়া দ্রুত সাফার দিকে এগিয়ে গিয়ে সাফাকে টেনে তোলে। সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছিস? আমাকে কেউ ধাক্কা দিয়েছে, বুঝতে পারিনি আমি। সাফা রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দেহ একবার তাকিয়ে দ্রুত ফিরে এই দৃশ্য দেখে ফিরিয়ে নেয় চোখ। সন্ধ্যার দিকে সিটিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি বাড়িতে যেতে চাই। জাবিরের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বাদিকে ফিরে তাকায়। জাবির হাঁটু মুড়ে বসে রাস্তায় পড়ে থাকা ছেলেটিকে উল্টো করে শোয়ালে দেখলো ছেলেটির মুখের অবস্থা যাকে বলে একেবারে বীভৎস। মুখ সহ পুরো বডি রক্তাক্ত। চেহারা দেখে মনে হচ্ছে পুরো মুখ বিকৃত করে দিয়েছে কেউ। একটুও চেনা যাচ্ছে না। ছেলেটির অবস্থা দেখে জাবির, সাইফ সহ সকলের শরীর শিরশির করে ওঠে। সন্ধ্যা দ্রুত পায়ে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়ায়। বিস্ময় কণ্ঠে বলে, কে এটা? আর এর এই অবস্থা কে করলো? জাবির লোকটির মুখ ধরে এপাশ ওপাশ করছিল। বেঁচে আছে কিনা বোঝার চেষ্টা করছে। চোখে মুখে অজস্র বিস্ময়। সন্ধ্যার কথা শুনে আশেপাশে তাকালে তেমন কাউকেই দেখতে না পেয়ে চিন্তিত কণ্ঠে বলে, বুঝতে পারছি না, লোকটাকে তো চেনাই যাচ্ছে না। কি বিশ্রী অবস্থা করেছে, কিন্তু বেঁচে আছে। সাইফের কোলে সৃজন এদিক ফিরতে নিলে সাইফ সৃজনের মাথায় হাত রেখে বলে, মামা, চোখটা বন্ধ রাখো, তাহলে অনেক চকলেট দিব। ছোট্ট সৃজন সাইফের কথায় খুশি হয়। 2 হাতে সাইফের গলা শক্ত করে ধরে চোখটা বুজে হেসে বলে, আত্মা আত্মা, চাই মামা বলো। চাই মামা ভালো। সৃজনের কথায় সাইফ মৃদু হাসল। এরপর সে রাস্তায় পড়ে থাকা ক্ষত লোকটির দিকে চেয়ে বলে, একে আমার চেনা চেনা লাগছে। সাথে সন্ধ্যারও বলে, আমারও মনে হচ্ছে ভার্সিটির কেউ। তখনই কয়েকজন ছেলে দৌড়ে এসে দাঁড়ায় জাবিরদের এখানে। তার মধ্যে একজন ক্ষত লোকটির পাশে ধপ করে বসে হাঁসফাঁস কণ্ঠে বলতে থাকে, রনি, এই রনি, ঠিক আছিস রনি? পরিচিত ছেলে, সাথে পরিচিত নাম শুনে সন্ধ্যা, সাইফ, জাবির, লামিয়া, সাফা সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। জাবির একবার আহত ছেলেটির দিকে তাকায় তো একবার রনির ফ্রেন্ডের দিকে তাকায়। তার মানে এই আহত ছেলেটি আর কেউ নয়, সন্ধ্যার পেছনে লাগা সেই ছেলে রনি। কিন্তু এর এই অবস্থা কে করলো? জাবির অস্পষ্ট স্বরে আওড়ায়, রনি। জাবিরের কথাটি রনির ফ্রেন্ডের কানে আসতেই সে রনিকে ছেড়ে জাবিরের দিকে তেড়ে গিয়ে জাবিরের কলারটা ধরে রাগান্বিত স্বরে বলে, ওর এই অবস্থা তোরা করেছিস তাই না? ছাড়বো না তোদের। ছেলেটির কথায় সন্ধ্যারা সবাই অবাক হয়। সাইফ সৃজনকে সন্ধ্যার কোলে দিয়ে বলে, সাইডে যা। সন্ধ্যা সৃজনকে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। সৃজন এখনো চোখ বুজে রেখেছে। ওই যে সাইফ বলল চোখটা বন্ধ রাখলে তাকে চকলেট দিবে, ওটাই মানছে সে। কোল পরিবর্তন হয়ে মায়ের কোলে এসেছে, এটা বুঝেছে। মায়ের গায়ের গন্ধ পেয়ে সৃজন ডাকে, মা। সন্ধ্যা উত্তর করে, জি আব্বা। এখানে কি হইছে? সন্ধ্যা সৃজনের পিঠে হাত বুলিয়ে বলে, কিছু হয়নি আব্বা, তুমি চোখটা বন্ধ করে রাখো। সৃজন মেনে নিয়ে চোখ খুলল না। এদিকে সাইফ জাবিরের পাশে এসে দাঁড়িয়েছে। রনির ব্যাচ তাদের এক ব্যাচ সিনিয়র, আর সে অহেতুক ঝামেলা চাইল না। অতঃপর রনির ফ্রেন্ডের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমরা এইসব ব্যাপারে কিছুই জানি না, জাবিরকে ছাড়ুন। সাইফের কথা কানে নিল না ছেলেটি।
উল্টে সে রেগে জাবিরের গলা চেপে ধরে। এবার জাবির রেগে ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে, একদম গায়ে হাত দিবি না, যত সব সিনিয়র নামের কুত্তার দল। ছেলেটি আবারও তেড়ে আসতে নিলে রনির অন্যান্য ফ্রেন্ডরা তাকে আটকে দেয়। আহত রনিকে হসপিটালে নিতে হবে, তাই তারা এখানে থেকে সময় নষ্ট করলো না। রনিকে নিয়ে গাড়িতে ওঠাই দ্রুত। জাবির রাস্তা থেকে উঠে দাঁড়ায়, সাইফের ঘাড়ে হাত দিয়ে আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি ঘোরায়। এই রনিই তো সবার অবস্থা খারাপ করে, আর আজ সেই রনির অবস্থা খারাপ অন্য কেউ করেছে। ব্যাপারটি অবিশ্বাস্য লাগছে। সন্ধ্যা সৃজনকে নিয়ে দাঁড়িয়ে ভাবছে কিছু। সে ভার্সিটিতে অমন কাণ্ড বাঁধিয়ে এসে একটু আধটু ভয় পাচ্ছিল। ভয়টা সৃজনকে নিয়ে। ভার্সিটির এইসব ছেলেপেলেদের সাথে যতই সাময়িক রক্ষা হোক না কেন, কখনো না কখনো ঝামেলায় পড়তেই হয়। এইসব সন্ধ্যা জানে। তাছাড়া ভার্সিটি আসার পর থেকে দেখছে এই রনি ছেলেটা ভীষণ বেয়াদব টাইপ, কম বেশি সবার পেছনেই লাগতো। কিন্তু আজ তার এই অবস্থা কে করলো? এর হিসাব মিলছে না। অমন বীভৎস মুখ চোখ পড়লেই সন্ধ্যার শরীর শিউরে ওঠে। তখনই সন্ধ্যার ডান কানের কাছে অপরিচিত ছেলে কণ্ঠে কয়েকটি শব্দ ভেসে আসে। আজকে ব্যাটিং জাস্ট ওয়াও ছিল। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। দ্রুত ঘাড় ফিরিয়ে পেছনে তাকালে কাউকে দেখতে পায় না। আশেপাশে তাকিয়েও তেমন কাউকেই দেখতে পায় না। পেছনে দাঁড়ানো লামিয়া আর সাফা এগিয়ে এসে বলে, কি হয়েছে রে সন্ধ্যা? সন্ধ্যা চারিদিকে তাকায় আর চিন্তিত কণ্ঠে বলে, কে যেন আমার পেছনে এসেছিল, কি সব বলে গেল, তোরা দেখেছিস? লামিয়া সাফা মাথা নেড়ে না বোঝায়। লামিয়া বলে, অনেক মানুষই তো রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, কাকে ধরবো? কে কি বলেছে তোকে? সন্ধ্যা ছোট করে বলল, কিছু না। সৃজন ডান দিকে কোনো একজনের দিকে চেয়ে আছে। হঠাৎই ডান হাত সেই দিকে তাক করে বলে, মামা দেখো, ইয়া বলো কালো বিলাই, ওই যে। সৃজনের কথায় সন্ধ্যা সৃজনের তাক করা হাত অনুসরণ করে সেই দিকে তাকায়। চোখে পড়ে একজন লোককে, যে সম্পূর্ণ কালো পোশাকে মোড়ানো। পেছন থেকে একটু আধটু চুল যে দেখা যাবে, তাও দেখা গেল না। সন্ধ্যার কাছে চেয়ে বেশি বিরক্ত লাগলো। ছেলেটির গা আর মাথা ডানে বাঁয়ে অনবরত দোলালো, মনে হচ্ছে রাস্তায় নাচতে বেরিয়েছে। সন্ধ্যা বিরক্তির কণ্ঠে বলে, ওটা বিড়াল না আব্বা, ওটা জোকার। মায়ের কথা সৃজনের বোধহয় পছন্দ হলো। সে ঘোর বিরোধিতা করে বলল, ও তো সাদা চোখের বিলাই। সন্ধ্যার ফোনটা বেজে উঠলে সে সৃজনের কথাই উত্তর করলো না। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো ইরার কল। সন্ধ্যা কলটা রিসিভ করে ফোনটা কানে নেয়। কিছু বলার আগেই ওপাশ থেকে ইরার কান্নার কণ্ঠ শুনতে পেয়ে সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, ভাবি, কি হয়েছে? ভাবি, ভাইয়া কোথায়? তুমি কাঁদছো কেন? ইরা ফোঁপাতে ফোঁপাতে বলে, সৌম্যকে পুলিশে ধরে নিয়ে গেছে সন্ধ্যা, কিছু করো তুমি। কথাটা শুনে মনে হলো সন্ধ্যার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তার ভাইয়াকে পুলিশে কেন ধরে নিয়ে গেছে? কেন? সন্ধ্যা ঢোক গিলে বলে, কেন ভাবি? ইরা কান্না গিলে নিয়ে বলে, আমি কিছুই জানি না। তোমার ভাইয়া ভার্সিটিতে যাবে বলে বেরিয়েছিল, তখনই পুলিশ এসে কিছু না বলেই নিয়ে গেল। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। তার ভাইয়াকে জেলে দেখার ভাগ্যও থেকে সে বঞ্চিত হলো না। মেয়েটা নিজেকে সামলে কোনো মতে বলে, চিন্তা করো না ভাবি, আসছি আমি। কথাটা বলে সন্ধ্যা কলটা কেটে দেয়। এদিকে সাইব জাবির এসে দাঁড়িয়েছে এখানে। সন্ধ্যাকে এই রকম রিয়াকশন দিতে দেখেই সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যা ঝাপসা চোখে চেয়ে বলে, আমার ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমি এখন কি করব? সন্ধ্যার কথায় সকলে বিস্মিত হয়। সৌম্য ভাইয়াকে জেলে কেন নিয়ে যাবে? আজব তো। আপাতত এইসব প্রশ্নের উত্তর খোঁজা বাদ দিল সবাই। জাবির সৃজনকে কোলে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, দ্রুত পুলিশ স্টেশনে চল।
সৌম্য ভাইয়াকে লকআপে ঢোকানোর আগেই ওখানে পৌঁছাতে হবে। সন্ধ্যাকে এখনো থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জাবির সন্ধ্যার দিকে চেয়ে আবারও বলে, আরে সাহসী রানী, ভেঙে পড়ছিস কেন? আমরা থাকতে সৌম্য ভাইয়াকে লকআপে ঢোকানোর ক্ষমতা কারোর বাপের হবে না। বি পজিটিভ। সৃজন আধো আধো স্বরে বলে, জাবিল মামাল বাপেল ক্ষমতা নেই। জাবির সৃজনকে নিয়ে তার বাইকের দিকে যেতে যেতে বলে, এই, আমার বাপের বহুত ক্ষমতা, আজ দেখাবো চল। কিন্তু তোর বাপের ক্ষমতা নেই। সুমন্ধিকে পুলিশ ধরে নিয়ে যায়, আর তোর বাপ বিদেশে বসে থাকে। কথাটা বলতে বলতে জাবির সৃজনকে বাইকে বসিয়ে দিয়ে সে বাইকে উঠে বসে। সৃজন কিছুই বলল না। বাইক পেয়ে সে এখন খুশি। দুই হাতে শক্ত করে সামনে ধরে রেখেছে। জাবির বাইক স্টার্ট দেয়। পেছনে সাইফ উঠে বসলে জাবির বাইক স্টার্ট দেয়। পেছনে সন্ধ্যা স্কুটিতে করে উঠে স্কুটি স্টার্ট দেয়। সন্ধ্যার পেছনে সাফা। সন্ধ্যাদের পেছনে লামিয়া তার স্কুটি নিয়ে আসছে। পুলিশ স্টেশনের সামনে এসে সৌম্য পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সাথে তিনজন পুলিশ এগোয় ভেতরে যাওয়ার জন্য। সৌম্যর হাতে হাতকড়া নেই। সৌম্য পরাতে দেয়নি। সে বলেছে সে নিজেই আসবে, এইসব পরাতে হবে না। ইরার কথা মনে পড়ছে ভীষণ। কানে বাজছে ইরার কান্না। আজ অনেকগুলো দিন পর আজ আবারও নিজেকে এতটা অসহায় লাগলো। ঠিক কি করবে, কি করা উচিত এখন ভাবতে পারছে না। তখনই পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়ায় সন্ধ্যা, জাবির আর লামিয়ার বাইক স্কুটি। সন্ধ্যা পেছন থেকে সৌম্যকে দেখল। সে দ্রুত স্কুটি থেকে নেমে বড় বড় পায়ে এগিয়ে যায় আর শব্দ করে ওঠে, সৌম্য ভাইয়া। বনুর কণ্ঠ পেয়ে সৌম্যর পা থেমে যায়। পেছনে ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে ঢোক গিলল। সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরে। কান্না ভেজা কণ্ঠে বলে, ভাইয়া, তুমি এদের সাথে এখানে কেন এসেছো? ওদের বললি না কেন? তুমি কিছু করনি? আর সৌম্য কি বলবে বুঝল না। সামনে তাকিয়ে সন্ধ্যার ফ্রেন্ডদেরকে দেখে অবাক হলো না, দীর্ঘশ্বাস ফেলল শুধু। সৃজন সৌম্যকে দেখে হাত পেতে দেয় আসার জন্য। ডাকে, চুমু মামা, আমাকে কুলি নাও। সৌম্য অসহায় দৃষ্টিতে তাকালো। ছোট্ট করে বলে, নিবো আব্বু। জাবির এগিয়ে এসে দাঁড়ায় সৌম্যর সামনে। একজন পুলিশ বলে, আসামির থেকে দূরে থাকুন। জাবির ডান হাত উঠিয়ে ধমক দিয়ে বলে, এই, তোরা দূরে সর। পুলিশ তিনজন জাবিরকে দেখে সাথে সাথে মাথা নিচু করে নেয়। সৌম্যর থেকে দূরে সরে বলে, সরি স্যার। সৌম্য বিরক্ত হয়ে বলে, জাবির, ওরা তোমার গুরুজন? জাবির অনুতপ্ত স্বরে বলে, সরি ভাইয়া। এরপর আবারও কিছু বলতে নাই। তার আগেই সৌম্য বিদ্রূপ হেসে বলে, তোমার ফ্রেন্ডদের হাজবেন্ডের বাবাকে নাকি আমি মেরেছি, বুঝলে? আর এই জন্য আমাকে সম্মানের সাথে এখানে এনেছে। জাবির সাহিব, লামিয়া, সাফা সকলে অবাক হয় সৌম্যর কথায়। সন্ধ্যা তার ভাইকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া, এইসব কি বলছো তুমি? সৌম্য ঢোক গেল। জাবির আর সাইফের দিকে চেয়ে বলে, বনুকে সাবধানে বাড়িতে পৌঁছে দিও। কথাটা বলতেই সন্ধ্যা রেগে বলে, কিসের বাড়ি পৌঁছে দেবে? আমি কোথাও যাব না তোমাকে রেখে। তুমি জেলে যেতে চাইছো কেন ভাইয়া? ভাবি তোমার জন্য কাঁদছে। তুমি আমার সাথে বাড়িতে যাবে, এসো। জাবির বলে, ভাইয়া, আপনি সন্ধ্যাকে নিয়ে বাড়িতে যান, আমি এদিকটা সামলাচ্ছি। জাবিরের কথাটা শেষ হতেই পেছন থেকে আকাশের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে আসে, আচ্ছা, তুই সামলে নিবি? পরিচিত কণ্ঠস্বর শুনে সৌম্য সামনে তাকায়। সাথে তাকায় সন্ধ্যা। দুজনের চোখে মুখে বিস্ময়। তবে সৌম্য বোধহয় কমই অবাক হলো, আন্দাজও করেছিল কিছুটা। আকাশ ছাড়া তাদের লাইফ হেল করার মতো আর কেই বা আছে। কিন্তু সন্ধ্যার দৃষ্টিতে অসম্ভব বিস্ময়। পায়ের তলা কাঁপছে মনে হলো। চোখ জোড়া ভরে ওঠে মুহূর্তেই। কতগুলো মাস পর দেখলো আকাশকে। শরীরটা কাঁপছে যেন। জাবির উল্টো ঘুরে দাঁড়ায়, তাকায় আকাশের দিকে। সাথে সাইফ, সাফা, লামিয়াও তাকায়।
সাইব, জাবির, সাফা কেউ আকাশকে চিনতে পারল না, কারণ তারা আকাশকে নামে চেনে, মুখে নয়। কিন্তু লামিয়া আকাশকে এক দেখায় চিনতে পারে। অবাক হয় প্রচন্ড। রাস্তার পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, সামনে আকাশ দাঁড়ানো, তার দুপাশে কয়েকজন লোক। আকাশের পরনে সাদা রঙের স্যুট প্যান্ট, আর চোয়াল শক্ত। দৃষ্টি জাবিরের দিকে। জাবির ভুরু কুঁচকে চেয়ে আছে, বুঝতে পারছে না লোকটা তার দিকে এভাবে চেয়ে আছে কেন। আকাশ তাকায় সৌম্যর দিকে, চোখাচোখি হয় দুজনের। আকাশ সৌম্যর দিকে চেয়ে পুলিশদের উদ্দেশ্যে হুংকার ছেড়ে বলে, মিস্টার সৌম্য, এখনো বাইরে কেন? হোয়াই? আনসার মি বস। সব পুলিশ আকাশের হুংকারে থরথর করে কেঁপে ওঠে। সৌম্য নির্জীব চোখে চেয়ে রইল। সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। নতুন করে অবাক হলো না, কিন্তু কষ্ট, দুঃখ। সেসব কি করে এড়াবে সে? কথা বলার শক্তি পায় না। মেয়েটা দুই হাতে তার ভাইকে সাপটে ধরল। সে তার সৌম্য ভাইয়াকে কিছুতেই জেলে দিবে না, সে মরে গেলেও না। সন্ধ্যার দুই চোখ ফেটে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে অসহায় দৃষ্টি জোড়া আকাশের পানে। হঠাৎ করেই আকাশকে দেখে সে কেমন যেন ভেঙে পড়েছে, পারছে না নিজেকে সামলাতে। ওদিকে জাবির দু কদম এগিয়ে এসে আকাশের উদ্দেশ্যে বলে, এই মিস্টার, ওনাকে জেলে দেওয়ার তুই কে? হু আর? বাকিটুকু বলার আগেই আকাশ হনহন করে এগিয়ে এসে জাবিরের বুক বরাবর জোরে সোরে একটা লাথি মেরে দেয়। জাবির মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। ফলস্বরূপ ছিটকে উল্টে পড়ে। কোলে থাকা সৃজন হাত ফসকে পড়ে যায়। ছেলেটা ভয়ে চেঁচিয়ে ওঠে। আকাশ ডান হাতে সৃজনের বাঁ হাতটা টেনে ঝুলিয়ে ধরে রাখে। সোনালি চোখ দুটো রাগের চোটে জ্বলছে মনে হলো। রাগান্বিত দৃষ্টি ঘুরে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা সৌম্যকে ছেড়ে দৌড়ে আসতে নেয় আর চেঁচিয়ে ডাকে, সৃজন! আকাশ বাঁ হাতে পকেট থেকে পিস্তলটা বের করে সৃজনের মাথায় ঠেকিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তির কণ্ঠে বলে, এই শাট আপ, স্টপ। সন্ধ্যার পা থেমে যায়, বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। বাবা ছেলের কপালে পিস্তল ধরেছে, এটাও দেখার বাকি ছিল। আবার মনে হলো, সে অবাক কেন হচ্ছে? এটাই তো স্বাভাবিক। সৃজন মায়ের দিকে চেয়ে কেঁদে দিয়ে বলে, মা, আমি পড়ে গেলাম, আমাকে বাঁচাও। ছেলের দিকে চেয়ে সন্ধ্যার বুকটা ফেটে কান্না আসে। সে কি করবে এখন? দম বন্ধ লাগে তার, মস্তিষ্ক ফাঁকা লাগে।